এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একটি রৌদ্র স্নাত দুপুর, জীর্ণ শীর্ণ অস্পৃশ্য লোচনে পার্কের বেঞ্চিতে ঠায় বসে আছে পরশ। একই জায়গা, একই রকম ঘন্টার পর ঘন্টা বসে আছে মেয়েটা। কেবল চাতক পাখির ন্যায় পথ চেয়ে অপেক্ষা করছে তার পৃথিবীর সবচেয়ে প্রিয় পুরুষটির। তার কোনো তাড়া নেই, মাথা ভর্তি কিলবিল কিলবিল করছে দুশ্চিন্তারা। অজানা এক ভয় কাঁপছে বুক। কি হবে তার, কি হবে তার অনাগত সন্তানটির? তার পরিবারের সবাই যখন জানতে পাবে তাদের ছোট্ট পরশ প্রেগনেন্ট, কারো সন্তানের মা হতে চলেছে সে, এই ধ্রুব সত্যটি কি করে সবাই মেনে নিবে? একই সাথে প্রিয় মানুষটির অবহেলা অবজ্ঞা তাকে মোটেও ভালো থাকতে দিচ্ছে না। প্রিয় পুরুষটির অনাকাঙ্ক্ষিত বদলে যাওয়া তাকে ভেতর থেকে আরো দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে। প্রিয় মানুষগুলো কেন এত বিশ্রী ভাবে বদলে যায়? সারা জীবন পাশে থাকবো বলে গলা ফাটিয়ে মায়া কান্না দেখিয়ে কেন একসময় সকল মায়া তুলে নেয় ওরা? এই তো কিছুদিন আগেও তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে মানুষটা কেন হুট করে পাল্টে গেল? তার ভালোবাসায় কোনো খামতি ছিল না, ছিল না কোনো খাত। পরিবার, সমাজ, পৃথিবীর সবার বিরুদ্ধে গিয়েও হলেও তো এই মানুষটাকে সে চেয়েছে। এই মানুষটার জন্য কখনো সে পিছপা হয়নি। তাকে ভালোবাসার ক্ষেত্রে মেয়েটা কখনো কঠিনতা করেনি। তবু কেন লোকটা তাকে এত যন্ত্রণা দেয়? আচ্ছা, ওনার কি একটু মায়া হয় না? সে কি জানে না তার এই নিষ্ঠুরতে বিষিয়ে উঠে এক সপ্তদশী মেয়ের কোমল হৃদয়খানা রক্তাক্ত করে বারবার দগ্ধ করছে বুক? ভাবতেই অদ্ভুত এক যন্ত্রণায় দম আটকে আসছে কিশোরী মেয়েটার। এ যেন এক শ্বাসরুদ্ধকর পীড়া। এই মুহূর্তে পৃথিবীর সব কিছু অসহ্য লাগছে তার। হাসতে ভালোবাসে যে মেয়েটি, আজ কতগুলো দিন মলিন মুখখানায় এই এতটুকু হাসির রেশ নেই, নেই কোনো প্রসাধনী। এই নিয়ে আজ দুটো দিন এখানে অপেক্ষা করছে সে। কলেজের নাম করে কতটা রিস্ক নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে এখানে আসে সে, শুধু মাত্র মানুষটাকে একটু দেখবে বলে, জানবে তাদের ভালোবাসার জন্ম চিহ্ন হিসেবে আসা অনাগত সন্তানের কথা, জানাবে তাদের ভালোবাসায় জড়ানো চিহ্ন হিসেবে আসা অনাগত সন্তানের কথা। কিন্তু মানুষটা আসছে না কেন? এই তো পরশুও সে বলল আসবে, তাহলে উনি এখনো আসছে না কেন? দুটো দিন ধরে তো সে আসছে, এসে এসে অপেক্ষা করে যাচ্ছে, তাহলে উনি আসে না কেন? ওনার কি সময় হয় না? খুব বিজি। পরক্ষণই বুকে ভরা চাপ একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মেয়েটার বক্ষ চিরে। চোখের কোটরে অশ্রু টলমল করছে, অশ্রুসিক্ত লোচনে একবার আশপাশ পর্যবেক্ষণ করলো ও। না, মানুষটা কোথাও নেই, এখনো আসেনি। তবে কি উনি সত্যি আসবে না? উনি আসবেন না, এতটুকু ভাবতেই এতক্ষণে চোখের কোটরে ধরে রাখা অশ্রুটুকু গাল বেয়ে গড়িয়ে পড়লো মেয়েটার। ভেতরে থেকে দলা পাকিয়ে বেরিয়ে আসলো কিছু শব্দরা। তুমি আসবে বলে শুধু এই আশায় আমি রোজ একটু একটু করে বিরহ বসি, কথা জমিয়ে রাখি, মন খারাপে একা থাকি। মায়ারাজ, কতদিন দেখি না তোমায়। আমার তো কত কিছুই ইচ্ছে হয়, শুধু তুমি আসো না, ভালোবাসি বলো না বলেই আমি সকল ইচ্ছেকে দমিয়ে রাখি। তুমি আসো না কেন, আমার কাছে আসো না। আসার কি সময় হয় না তোমার? এই যে তোমার বিরহে বিষণ্ণতা আমায় গিলে খায়। তোমার বুকে আষ্টে পিষ্টে ভাবে জড়িয়ে থাকার কথা থাকলেও হতাশাদের বুকেই আমার আশ্রয় হয়। তুমি আসবে শুধু এই আশায় আমি হতাশায় পড়ে থাকি, তবুও তুমি আসো না, ভালোবাসো না। আমি অসহায়, নীরব বাধাতে নিষ্প্রাণ হয়ে পড়ে থাকি। চারিদিকে শুধু শূন্যতা আর একাকিত্বই দেখি। কই, তোমায় তো এক মুহূর্তের জন্য দেখি না। তোমাকে ছাড়া যে আমি ভালো নাই, এ কথা কি তুমি জানো না? কতগুলো দিন হয় তুমি কাছে আসো না, পাশে বসো না। তোমাকে ছাড়া আমি ভালো নেই, এটা জেনেও তুমি আমার পাশে বসে কাঁধে হাত রেখে চোখে চোখ রেখে সাহস জোগাও না। এই, তুমি কি কোনোদিন আর আসবে না? আচ্ছা বলো তো, তুমি কি আমার ভালোবাসো না? ভালোবাসলে কি ভালোবাসা ছেড়ে এইভাবে দূরে থাকা যায়?
কতটা অসহায় নিষ্প্রাণ শোনালো মেয়েটার কথাগুলো। প্রতিটি কথার মাঝে রয়েছে লুকোনো কত আক্ষেপ, কত নীরব অভিমান, কত অপেক্ষা। সে কথা কি অপর মানুষটা কখনো বুঝবে? নিজের সাথে নীরবতা কেটে যাচ্ছে সময়। পার্কটা এখন বেশ শান্ত, নিরিবিলি, অনেকটা গ্রামীণ পরিবেশ। উন্মুক্ত পার্ক হলেও কোথাও খুব একটা মানুষ নেই। পার্কের পাশে মেইন রোড, ওখান দিয়ে মাঝে মধ্যে কিছু মানুষ চলাফেরা করে। কখনো কখনো জ্যামহীন ফাঁকা রাস্তা দিয়ে ঝড়ের বেগে 2-4টা গাড়িও চলছে। অনেকটা সময় নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে নড়ে চড়ে বসলো পরশ। পাশে পড়ে থাকা মুঠোফোনের স্ক্রিনে একবার সময় দেখে নিল। এখন সময় দুপুর 1টা। অনেকটা সময় তো হলো। সে কি করবে? চলে যাবে? লোকটা কি আসবে না? সত্যি আসবে না? আচ্ছা, সে কি তাকে একবার কল করবে? কিন্তু নাম্বার তো অফ। এর আগেও কতবার কল দিয়েছে পরিচিত সেই প্রিয় নম্বরে, প্রতিবারই নিরাশ হয়েছে। তবু একবার ট্রাই করা যাক। নিজের সাথে ভাবনা চিন্তা করে অতঃপর মুশফিককে কল দিল পরশ। ভাগ্যক্রমে চট করে এই কলটা ঢুকলো, গেল, রিং হচ্ছে। এটা দেখে মলিন উষ্ঠে খানিকটা হাসলো মেয়েটা। পরক্ষণেই তার সেই হাসিটুকু গায়েব হলো যখন দেখা গেল নো রেসপন্স। মানে কেউ ফোন তুলছে না। তবুও ধৈর্য হারালো না সে। 1বার 2বার 3বার কল করার পরে 4বারের বার ফোন রিসিভ করলো মুশফিক। যা দেখে পরশ অধৈর্য চিত্তে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে ঘুম ঝরানো পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কে? কে মানে? বিস্মিত কণ্ঠে শুধালো পরশ। মানে কি? মানুষটা তাকে এখন চিনতেও পারছে না। এরই মাঝে মুশফিক হাই তুলতে তুলতে হেয়ালি করে বলে উঠল, ও পরশ, হ্যাঁ। তা তুমি আবারও কল করেছো কেন? আমি না বললাম। তাকে থামিয়ে দিয়ে পরশ বলল, আমাদের তো একবার পরশু দেখা করার কথা ছিল। বলো কি, এরকম কথা ছিল নাকি? তা লোকটার এরকম হেয়ালি জবাব শুনে পরশের আবারও এবার কান্না পেল। মুখ ভার করে বলল, হ্যাঁ ছিলই তো। কেন, তুমি ভুলে গেছো? গিয়েছি বটে, আমি তো ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ। তাহলে আসবে না আজ? এখন আসবো। তুমি কোথায়? ওখানে চলে গেছো নাকি? আমি তো সেই 2 দিন থেকে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছি। তোমাকে কি আজকাল ফোনে পাওয়া যায়? মুশফিক সেসব কথা উপেক্ষা করে বিরক্ত কণ্ঠে বলা, আর একটু সময় বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। যা শুনে পরশ তাচ্ছিল্য করে হেসে বলল, বেশ, আসো তবে। আমি তো হচ্ছি সুতো ছেঁড়া ঘুড়ি, আর তুমি হচ্ছ ঘুড়ির লাটাই। লাটাই তুমি, সুতো দুটোই তোমার হাতে। আমি কেবল উঠতে থাকা ফেলনা এই ঘুড়ি। ইচ্ছে মতো ওরাও যখন, আমি তখন উড়ি। মেয়েটার কথা ওপাশের মানুষটি ঠিক শুনলো কিনা বোঝা গেল না। মুশফিক ছেলেটা কোনো জবাব দিল না, বরং মুখের উপর খট করে কল কেটে দিল। পরশ আস্তে ধীরে মোবাইলটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে ছলছল চোখে কিছুক্ষণ চেয়ে রইল। মানুষ কত সহজে বদলে যায়। এই তো এই মানুষটাই তার জন্য এক সময় ভবঘুরে এক উম্মাদ ছিল। কোনো কারণে যদি পরশ তার ফোন রিসিভ না করতো, কতটাই না দিশেহারা হয়ে যেত মানুষটা। আজ মানুষটা কত সহজেই উপেক্ষা করছে তাকে। তৎক্ষণাৎ মানুষটির চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু ঝাপসা স্মৃতি। পরশ যখন ক্লাস 10-এ পড়ে, সে সময় বাবার থেকে বার্থডে গিফট হিসেবে স্মার্টফোন চেয়ে নেয় ও পড়ুয়া পরশের সে সময় স্মার্টফোন খুব দরকারও ছিল। গুগল, ইউটিউব ইত্যাদি ঘেটে পড়বে সে, আরও বেশি জানবে বিশ্বকে। এই আশায় তাকে একটি দামি ফোন উপহার দেয় সালাম চৌধুরী। ফোনটা দিয়ে দৃঢ়তার সঙ্গে বাবা বলেছিল, আম্মা, তোমার রেজাল্ট কিন্তু ভালো চাই। পরশ খুশিতে আত্মহারা। সে আহ্লাদি হয়ে জবাব দিছে, আরে আপু দেখো, আমি ফাটাফাটি একটা রেজাল্ট করবো এসএসসিতে। তাই যেন হয়। তুমি যদি এসএসসিতে গোল্ডেন পাও, আমি তোমাকে দামি একটা ল্যাপটপও কিনে দেব। এছাড়া তুমি যা চাইবে তাই দেওয়া হবে। পরশ খুশিতে বাকবাকুম। এর আগে একটা ফোনের জন্য কত কান্নাকাটি করেছে সে, কিন্তু সানাম ভাই তাকে ফোন দেয়নি। প্রতিবার ধমকে বলেছে, আগে এসএসসি পাস করো, পরে মার্কেটের সবচেয়ে দামি ফোনটা হবে তোর। এখন কোনো ফোন টোন হবে না। এতটুকু বাচ্চা মেয়ে, ফোন দিয়ে কি করবি তুই? ফোন চালানোর বয়স হয়েছে তোর। পরশের ভীষণ মন খারাপ হতো, কান্না পেত। সে কি ছোট নাকি? এরপর মোক্ষম একটা সুযোগও আসলো। সামনে তার জন্মদিন ছিল।
সে উপলক্ষে বাবা জিজ্ঞেস করলো। সে এই জন্মদিনে তোমার কি চাই আম্মা? বলল। আমার একটা স্মার্টফোন চাই আপু। সালাম চৌধুরী প্রথমে অমত করলেও তাকে ইন্টার পড়াশোনার কথা বলে ভুলিয়ে ভালিয়ে ফোন নেয় পরশ। সেদিনই সালামের কি রাগ তাকে বোঝালো বাবা। মেয়েটা ভালো হবে এই ভেবেই তো ছেলের বিরুদ্ধে গিয়ে তার হাতে ফোন দিল সালাম চৌধুরী। তার ভরসা আছে তো পরশের উপর। ফোন পেয়ে নতুন নতুন কিছু পড়াশোনা করলেও পরবর্তীতে ফেসবুকে আসক্ত হয়ে যায় মেয়েটা। এই ফেসবুকের মাধ্যমেই পরিচয় হয় মুশফিক নামক কালো অধ্যায়ের সাথে। মুশফিকই আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। প্রথমে একটু একটু করে পরিচয়, এরপর বন্ধুত্ব। সে যেন তেন বন্ধু না, কেয়ারিং বিশ্বস্ত বন্ধুত্ব। এক সময় ছেলেটার এই কেয়ারিং দুষ্টু মিষ্টি শাসন কিশোরী মেয়েটার বদনে আবেগী মনে গভীরভাবে দাগ কেটে যায়। মানুষটার সব কিছু তার ভালো লাগতে শুরু করে। সুযোগ পেলে বিভিন্ন বাহানায় তার সাথে কথা বলতে ইচ্ছে হয়। কথা বলতে না পারলে হাঁসফাঁস লাগে। কথা বলতে বলতে কখন যেন চমৎকার একটা সময় কেটে যেত, টেরই পেত না পরশ। এরপরই শুরু হলো লুকোচুরি, লোকচক্ষুর আড়ালে রাত জাগা। দিনের বেলায় ওরা দুজনই ব্যস্ত থাকতো পরশের স্কুল, কোচিং ইত্যাদি করে, আর সময় পেত না। মুশফিকও তাই। তখন সে বিদেশে ছিল, লেখাপড়ার শেষ সময়। দুজনেরই সময় হতো রাতে। তাছাড়া পরশও ভাইয়ের ভয়ে ভয়ে থাকতো। সচরাচর দিনের বেলা ফোন হাতে নিত না। সারাদিন অপেক্ষার পর রাতের বেলা বন্ধ রুমে লম্বা একটা সময় অনলাইনে থাকা হতো। এই তো এভাবেই মুশফিক আসক্ত হয় পরশ। কিশোরী মনে আগমন ঘটে রঙিন ভালোবাসার। সে যখন মানুষটাকে নিয়ে ভাবতে শুরু করেছে, ঠিক সেই সময় তাকে চমকে দিয়ে ভালোবাসার নিবেদন দেয় মুশফিক। পরশের সাদরে গ্রহণ করে মানুষটির ভালোবাসা। তখন কোনটা ঠিক কোনটা ভুল এসব ভাবার সময় ছিল নাকি? তাছাড়া সে কি ঘুণাক্ষরও টের পেয়েছে মানুষটার অসীম এই ভালোবাসার রঙও পাল্টে যাবে? না না, কিচ্ছুটি টের পায়নি বোকা মেয়েটা। তাকে টের পেতে দেয়নি দুষ্টু লোকটা। কি করেই বা বুঝবে পরশ? মানুষটার ভালোবাসার কাছে সবকিছু ছিল রঙহীন তামাটে। কত খুনসুটি, কত আবেগ, কত অনুভূতিময় লুকোচুরি ভালোবাসার স্মৃতি রয়েছে তাদের। সেই সব কি কখনো মিথ্যে হয়? এই তো গুনে গুনে 6 মাস আগে কথা। সাইমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বিরাট এক পার্টির আয়োজন করা হয়েছিল। বাড়িতে ছিল নানাবিধ অতিথি। ভাইয়ের বার্থডে উপলক্ষে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিল পরশ। মুশফিকের সাথে সারাদিন কথা বলার সময় হয়ে ওঠেনি। মুশফিক তখন বিদেশ থেকে এসেছে, বাড়িতেই থাকছে। তার ফোন মেসেজ কিছুতেই রেসপন্স করা হয়নি বলে মানুষটা সেদিন সে কি পাগলামি! একের পর এক কল মেসেজ দিয়ে ফোন ভরিয়ে দিয়েছে। সেসব জমা হতে হতে কয়েকশোতে রূপান্তরিত হয়েছে। তাতেও যেন যখন পায়নি পরশকে, তার কি হয়েছে, ফোন ধরছে না কেন, কি সমস্যা জানতে মরিয়া হয়ে যায় ছেলেটা। সেদিন ছিল আষাঢ়ি ঝুম বৃষ্টি। ধৈর্য হারা হয়ে সেদিন সন্ধ্যায় মানুষটা বৃষ্টিতে ভিজে ভিজে তার বাড়ির সামনে হাজির হয়েছে। রাহিকে দিয়ে বাসার ভেতরে খবর পাঠিয়েছে পরশ যেন তার সাথে একটাবার দেখা করে। সে সময় সাক্ষাৎ করার সময় ছিল দুষ্কর। বাড়ির চারপাশে পুলিশ, সিকিউরিটি গার্ড, পাহারাদার, তাছাড়া নানাবিধ অতিথিদের আনাগোনা তো ছিলই। তবুও সেসব পরোয়া করে মানুষটা তার কাছে ছুটে এসেছে, আবদার করেছে শুধু তাকে এক নজর দেখবে। জানতে পেরে পরশের সে কি ভয়, কেউ সে দেখে ফেলে। এমনিতেই সচরাচর ফোনে কথা বলেও তাদের দেখা হয় না। অন্য সব প্রেমিক যুগলদের মতো তারা প্রতিদিন সাক্ষাৎ করে না, ডেটে যায় না। তবে সপ্তাহে একদিন তাদের নিয়ম করে দেখা হতো। হাতে হাত রেখে কথা হতো, মানুষটাকে ছুঁয়ে দেওয়া হতো। তবে সেটাও খুব সাবধানতা অবলম্বন করে, দূর শহরে নিজেদের আড়াল করে। ভাইয়ের ভয়ে উন্মুক্ত প্রেম ভালোবাসা তাদের হয়নি। তাছাড়া মুশফিক লোকটাও এসব বিষয়ে বেশ সতর্ক থাকতো। তার চতুরতার জন্য এতদিনও কেউ কিচ্ছুটি টের পায়নি। টের পেলেই তো একটা কেলেঙ্কারি বেজে যাবে। এই ভয়ে পরশ আড়ষ্ট হয়ে যায়। আজ লোকটা এখানে আসলো কেন? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? তার কি ভয় ডর নেই? পরক্ষণেই পরশের রাগ লাগে। সে নিচে না যেয়ে তৎক্ষণাৎ সুযোগ বুঝে কল ব্যাক করে। খানিকটা চটি গিয়ে বলে, মুশফিক তুমি এখানে কেন?
তোমাকে দেখতে এসেছি। কে সহজ স্বীকারোক্তি, যা শুনে আরো কিছু মিছিমিছি ক্রোধ নিয়ে পরশ বলল। তাই বলে এখন বাইরে কি বৃষ্টি, কত লোক, তুমি এর মধ্যে এখানে আসলে কেন? তো কি করব? তুমি ফোন ধরছিলে না, মেসেজ দেখছিলে না, আমার বুঝি চিন্তা হয় না? আরে বাবা, আমি ব্যস্ত ছিলাম তো, ফ্রি হয়ে নিজেই তো তোমাকে কল করতাম। তাই বলে তুমি এত বড় একটা রিস্ক নেবে? বাচ্চামো করছো কেন মুশফিক? এত অধৈর্য কেন তুমি? আমি মরে গেছি? তোমার বেলায় আমি ভীষণ অধৈর্য, বেপরোয়া পড়শি চান। এটা কি নতুন? খবরদার পরশ, একদম মরার কথা বলবে না তুমি। তোমার মরণ না হয়ে সেই মৃত্যু আমার হোক, তবুও তুমি বেঁচে থাকো, আমার হয়ে থেকো। আচ্ছা আচ্ছা বাবা, বলবো না, এবার তুমি চলে যাও। পড়শি চান, আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? আমি এসেছি, তাতে তুমি খুশি নও? মান দেখিয়ে শুকনো মুখে কথাটা বলল মুশফিক। প্রেমিক পুরুষের এই ধরনের কথা এতক্ষণে মেয়েটার মিছিমিছি রাগটা দপ করে নিভে গেল। তৈরি হলো ভালো লাগা। সেই মুখে মুখে রাগ দেখালো, ভেতরে ভেতরে একরাশ আনন্দে নৃত্য করছে মন। মানুষটার টান, ভালোবাসা দেখে তার প্রতি মুগ্ধতা আরো কয়েক গুণ বেড়ে গেল। পরশ চোখে মুখে মুগ্ধতা ঢেলে তৎক্ষণাৎ জবাব দিল। আরে কি যে বলো, একটু ভয় হলেও আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তুমি আমাকে এতটা ভালোবাসো? মুশফিক মোলায়েম কণ্ঠে শুধালো। ইয়েস ম্যাডাম, নিজের থেকেও বেশি। আচ্ছা বুঝলাম, এবার এখান থেকে চলে যাও যান প্লিজ, কেউ দেখে ফেলবে। মুশফিক মাছি তাড়ানোর মতো করে বলল। হুম, দেখলে দেখুক, তোমাকে এক পলক না দেখে কোথাও যাব না আমি। প্লিজ সামনে এসো পড়শি, তোমার চাঁদ মুখখানা না দেখলে আর আমার ঘুমও আসবে না। কিন্তু বাইরে তো গাছটা রয়েছে, তাছাড়া বৃষ্টি। তাহলে তুমি তোমার রুমের বারান্দায় এসো, আমি রোডের পাশেই দাঁড়িয়ে আছি। আজ দূর থেকেই তোমাকে একটুখানি দেখেই চলে যাব, পরের বার না হয় কাছাকাছি এসে একটু শুইয়ে দিব। ওর কথায় খানিকটা লজ্জা পেল পরশ। মেয়েটা লাজুকতা নিয়ে গুটিসুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরই মধ্যে চোখ যায় দূরে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা ভেজা কাপড়ে মাস্ক পরিহিত এক যুবকের নিকট। এই চোখ, এই মুখে শত মুখোশ থাকলেও এই মানুষটাকে চিনতে কখনো ভুল হয় না পরশের। খানিকটা মুচকি হাসলো পরশ। এরই মধ্যে তাকে হাত দিয়ে হায় জানিয়ে ইশারা করলো মুশফিক। আবারও হাসলো পরশ। তন্মধ্যে লোকটার বৃষ্টিতে ভেজা এলোমেলো চুল, লালচে চোখ মুখ দৃষ্টিতে পড়তে আটকে উঠে পরশ বলল। নিজের একই অবস্থা করেছো? তোমাকে এক পলক দেখার লোভে এতটুকু অবস্থা তো সামান্য। তুমিও না? কি আমি? পাগল তোমার জন্য। এই তুমি যাবে এখন? আর একটু দেখি। বৃষ্টিতে ভিজে নিজের অবস্থা খারাপ করেছো, এবার যাও প্লিজ। তারপরও বৃষ্টি ঝড় মাথায় নিয়ে দাঁড়িয়েছিল ছেলেটা। একটা সময় তাকে জোর করে পাঠিয়েছে পরশ। এই তো এরকম ঘটনা আরও কত রয়েছে, কতটা খুনসুটি রয়েছে তাদের। আর আজ আজ মানুষটা সব কিছু ভুলে বসে আছে। তার সাথে দেখা করার সময় হয় না, তার কথা বলারও সময় হয় না। তার মুখ না দেখে আজ দিব্যি ভালো আছে, ঘুম হচ্ছে। মানুষ এত বাজেভাবে বদলে যায়, কি করে বদলে যায়? ওদের কি পুরনো স্মৃতি একটু মনে পড়ে না? মেয়েটা যখন গভীর স্মৃতিচরণে ডুবে আছে, সে ঠিক সে সময় তার পাশে দাঁড়ালো কেউ, গভীর কণ্ঠে নাম ধরে ডাকলো। পরশ। আকস্মিক নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে হকচকিয়ে ওঠে মেয়েটা। অনাকাঙ্ক্ষিত ভাবে কিছুটা ভয়ও পেয়ে গেছে সে, তবুও চটজলদি দেখে ধাতস্থ করে নিল। তৎক্ষণাৎ শব্দ অনুসরণ করে সেদিকে চোখ তুলে তাকালো সে। তার ডান পাশে দাঁড়িয়ে আছে সুদর্শন বলিষ্ঠ বাহুদর এক আকর্ষণীয় পুরুষ মুশফিক। কতগুলো দিন পর প্রিয় মানুষটাকে চোখের সম্মুখে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় কিশোরী মন। এই মানুষটা তার চোখের শান্তি, মনের শান্তি। মানুষটার সন্নিকটে আসলে তার দেওয়া বিরহে ভুলতে সক্ষম পরশ। ঠিক এই মুহূর্তে সবকিছু ভুলে বসলো সে অলিক কল্পনার ন্যায়। প্রিয় পুরুষটাকে দেখে ক্ষিপ্র বেগে তার বক্ষস্থলে আশ্রয় পড়ে মেয়েটা। মানুষটা তার চোখের সামনে, তবুও যেন তার বিশ্বাস হচ্ছে না। সে নিজের চোখকে ধ্রুব সত্য পরিণত করতে আগ্রহ নিয়ে শোধালো, তুমি এসেছো? মুশফিক সে কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না, বরং আপ্লুত মেয়েটাকে তস্ত্রভঙ্গিতে নিজের বক্ষস্থল থেকে সরাতে সরাতে বলল, কি করছো? দূরে সরে দাঁড়াও। পরশ মেয়েটার সেসব কথা পাত্তাই দিল না, বরং মুশফিকের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কাছের একটা বেঞ্চিতে নিয়ে গিয়ে
গেল। এরপর আগ্রহ দেখিয়ে বলল, বসো আমার পাশে। মেয়েটার এরূপ আচরণে সগ্রহে বিদ্রুপপূর্ণ বিরক্ত প্রকাশ করলো অপর মানুষটা। বলল, আমি এখানে মোটেও বসতে আসিনি পরশ। তুমি কি জানি বলবে, দ্রুত বলো। এই তো, এত তাড়াতাড়ি কিসের তোমার? বসো বলছি। বলে পুনরায় ছেলেটার হাতখানা ধরে বল প্রয়োগ করে নিজের পাশে বসিয়ে দিল পরশ। মেয়েটির এইরূপ আচরণে মুশফিক খানিকটা আশ্চর্য হয়ে গেল। সে ভ্রুচে সন্ধিয়ার কণ্ঠে জানতে চাইল, এত তোড়জোড় করে কাছে বসিয়ে কি এমন বলবে তুমি? কি বলবে? কথা কানি শুনেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে মেয়েটা। পৃথিবীতে সব মেয়েদেরই বোধহয় খুশি খুশি লজ্জাজনক সুসংবাদটি হচ্ছে মা হওয়ার বিষয়টি। এই যে অকারণেই পরশের ভীষণ লজ্জা করছে, মানুষটার দিকে হুট করেও লজ্জায় তাকাতে পারছে না। এতক্ষণ মানুষটাকে নিজের সন্নিকটে পাওয়ার আগ্রহ দেখালেও এবার আশপাশ শুরু করেছে পরশ, যা দেখে মুশফিক অধৈর্য ভঙ্গিতে পুনরায় বলা, কি হলো? পরশ তৎক্ষণাৎ ওর একটি হাত নিজের ছোট্ট পেটের উপর রেখে ফিসফিসিয়ে বলল, আপনার জন্য সুখ সংবাদ রয়েছে মিস্টার মুশফিক। এখানে কেউ আসছে। কে আসছে? আপনার, আমার, আমাদের সন্তান মহারাজ। আমি মা হতে চলেছি। আপনি বা? পরশের কথা শেষ হওয়ার আগেই মুশফিক চট করেই উঠে দাঁড়ালো। বিদ্রুপ ভঙ্গিতে হাততালি দিতে দিতে বলল, বাহ বাহ, কংগ্রাচুলেশনস মিস পরশ। তা আপনার সন্তানের বাবাকে? যা শুনে মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। এতক্ষণে লজ্জারাঙা হাসি হাসি মুখটা দপ করেই নিভে গেল। সে করুণ মুখে বলল, তুমি আমার সাথে মজা করছো মুশফিক? হাউ ফানি মিস পরশ। আপনি আমার সম্পর্কে বেআইন হন না যে আমি আপনার সাথে অহেতুক মজা করব। সত্যি করে বলুন, আপনার এই সন্তানের বাবাকে? মন্ত্রী বাড়ির অবিবাহিত মেয়েরা বুঝি এভাবেই মা হয়ে যায়? আমি অবিবাহিত? তো কি, বিয়ে হয়েছে আপনার। সবাই তো জানে আপনি অবিবাহিত। সি সি সি, অবিবাহিত মেয়ে বিয়ে ছাড়াই ওসব? তা আপনার মন্ত্রী ভাই বোনের এসব খবর জানে? দেখো মুশফিক, মজা করো না তো। আমি কিন্তু খুব সিরিয়াস। চন্দ্র সূর্য যেমন ধ্রুব সত্য, তেমনই সত্য তোমার বাচ্চার মা হতে চলেছে আমি। আচ্ছা, আর বাবা হতে চলেছে তুমি। এটা জেনে তুমি খুশি নাও? আপনার মন্ত্রী ভাই বোনেরা এসব খবর জানেন? যেখানে বাচ্চাটাই আমার নয় সেখানে আমি খুশি হতে যাব কেন? কার পাপ এটা? পাপ হলে গোপনে ডাস্টবিনে ফেলে দাও। অন্যকে দোষারোপ করছে কেন? আমি তো ওর বাবা নই। জাস্ট স্টপ। বাবা তুমি নাও মানে? তাহলে কে? সেটা তুমিই ভালো জানো। কতজনের সাথে ওসব করছো। তোমার মতো জাতা মেয়েরা সব পারে। খবরদার এসব আমাকে বলবে না। তোমার পাপের কথা জানাবে বলেই কি আমাকে এখানে ডেকেছো? দেখো মুশফিক, একটু তো সিরিয়াস হও। তোমাকে বলবো না তো কাকে বলবো আমি এসব? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি আমার স্বামী। স্বামী? হা হা হা। হাসছো কেন? তুমি খুব বোকা পরশ, ভীষণ বোকা। তুমি ভাবলে কি করে তোমার মতো যা তা একটা মেয়েকে আমি বিয়ে করব? শোনো পরশ, আজ তোমাকে কিছু সত্যি কথা বলে দেই। আমাদের কোনো বিয়ে হয়নি। তুমি যেটাকে বিয়ে মনে করছো, তোমাকে বেডে পেতে, এটা জাস্ট একটা সাজানো নাটক ছিল আমার। আর না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটার মুখে এ ধরনের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল পরশের। তার মাথা ঘুরছে, দিন দুনিয়ার সবকিছু অন্ধকার লাগছে। কি বলছে মানুষটা? মাথাটা গেল নাকি? এই তো 6 মাস আগেই কাজী অফিসে গিয়ে বিয়ে হয়েছে তাদের। ভালোবাসার মানুষটাকে একেবারে সারা জীবনের জন্য নিজের করে রাখতে দুজন ইসলামিক রীতি মতো বিয়ে করে নেয়, কবুল করে নেয় একে অপরকে। এই বিয়ের পেছনে আরও একটা যথার্থ কারণও রয়েছে। সম্পর্কের 1 বছর পর মুশফিক যখন দেশে আসে, কিছুদিন পরই তাদের সরাসরি প্রথম সাক্ষাৎ হয়। এরপরে আরও কয়েকবার সাক্ষাৎ। এর কয়েক মাস যেতেই মুশফিক বেড শেয়ার করার জন্য পায়তারা করে পরশকে। ভালোবাসার রঙিন রঙে একজন আরেকজনকে রাঙাবে বলে সুপ্ত কামনা বাসনাতে হারানোর আহ্বান জানান। ভালোবাসার মানুষটাকে গভীরভাবে আলিঙ্গন করে তার ভালোবাসার স্নিগ্ধ পরশকে নিজেকে রাঙানোর ইচ্ছে সকলেরই হয়, পরশেরও হয়েছে। আবার অদ্ভুত এক ভয় হয়েছে। অবৈধভাবে এ আলিঙ্গন সুখকর নয় বলে তার বক্ষস্থলে মানুষটার জন্য রয়েছে এক স্বচ্ছ সুনিপুণ ভালোবাসা। এই ভালোবাসার কোনো অপবিত্রতার ছাপ নেই কোনো দাগ। এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করার সাহস মেয়েটার হয়নি। মানুষটা এখন যাই হোক তার প্রেমিক রূপক মানুষটাকে সে স্বামী হিসেবে কাছে পেতে চায়। তাই সে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চেয়েছে বৈধ
একটি স্বীকৃতি স্পষ্ট জানিয়ে দেয়। আমাদের বিয়ে ছাড়া এসব আমাকে দিয়ে সম্ভব নয়। এরপর মুশফিক শতবার চেষ্টা করেও মেয়েটাকে নিজের আয়ত্তে আনতে পারেনি। তাই এক সময় সিদ্ধান্ত হয় আমরা বিয়ে করব। ছোট্ট পরশ বিয়েতে একা একা মত দিতে চায়নি, চেয়েছে দুই পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের বিয়ে হোক। তাকে বিগড়ে দিল মুশফিক, ভালোবাসা হারানোর ভয় ঢুকিয়ে দিল মনে। বলল, দুই পরিবার যদি না মানে আমাদের ভালোবাসা, তাহলে কি হবে ভাবছো পরশ? ওরা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এরপর এই জীবনে তোমাকে আর আমার পাওয়া হবে না। না না, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তার চেয়ে বরং আমরা দুজন পালিয়ে বিয়ে করে রাখবো। পরবর্তীতে যখন ফ্যামিলি জানবে, আমাদের সম্পর্ক না মানতে চাইলেও আলাদা করা সম্ভব হবে না, কারণ আমরা তখন থাকবো বিবাহিত। কিন্তু আমার তো ইচ্ছে সবাইকে নিয়ে বেশ ধুমধাম করে তোমাকে বিয়ে করব। এভাবে একা একা পালিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? যাহ পাগলি, বিয়ে আমাদের ধুমধাম করেই হবে। আবার আমি আসি না, তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। এখন শুধু ইসলামিক রীতিমতে আমাদের সম্পর্কটা বৈধ হোক, আমাদের সম্পর্কটাও হালাল হোক। এটা তুমিও চাও না পড়শি পাখি? মানুষটির যুক্তি ভালোবাসার কাছে বারবারই ফিকে ছিল পরশ। এরপর আর সেও অমত করতে পারেনি। ওর কথা বেশ মনে ধরে যায়। এর কিছুদিন পরই কোথা থেকে একটা কাজী অফিসে নিয়ে যায় পরশকে। যেহেতু পরশের বয়স এখনো 18 হয়নি, তাই কাবিন করেনি, শুধু বিয়ে হয়েছে। বিয়েতে মেয়ে পক্ষ হিসেবে সাক্ষী ছিল পরশের প্রাণপ্রিয় দুই বান্ধবী রাহি ও টুম্পা। ছেলে পক্ষ হিসেবে ছিল মুশফিকের 2 জন বন্ধু। এদের নিয়ে বিয়েটা শর্টকাটে সম্পূর্ণ হয় তাদের। এই লোকগুলো ছাড়া একটা কাকপক্ষীও জানে না এই গোপন খবর। লোকে না জানুক, তারা তো জানে তারা দুজন বৈধ স্বামী স্ত্রী। তাহলে লোকটা কেন এসব বলছে? দিক বেদিক শূন্য হয়ে দিশেহারা হয়ে মেয়েটা তড়িৎ গতিতে আওড়ালো, মুশফিক, দোহাই তোমার, এসব বলো না, এসব বলো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার। সম্পর্কের এত দিন আমার সাথে পার করে এসব তুমি কি কথা বলছো? আমাদের বিয়ে কেউ তুমি অস্বীকার করছো আমাদের পবিত্র সন্তানকে। কি করে অস্বীকার করছো? সব কেন এমন করছো? সবটা কি এতটাই সহজ? পরিবার, আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখে আমি তোমার এক কথায় সারা জীবনের জন্য তোমার হাতটা ধরেছি, বিশ্বাস করেছি, ভরসা করেছি। তাই তো ভালোবেসে গোপনে বিয়ে করেছি দুজন। পবিত্র কালিমা 3 কবুল পড়ে তোমাকে নিজের অর্ধাঙ্গিন হিসেবে স্বীকার দিয়েছি। বৈধতা নিশ্চিত করে তবেই তোমার হাতে আমার দেহ মন সবটা উজাড় করে দিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছেতে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে দুনিয়ায় আসতে চলেছে আমাদের সন্তান। আর তুমি কিনা কত সহজে সবকিছু অস্বীকার করছো। বলতে বলতে ফুপিয়ে উঠল মেয়েটা। তার কান্না দেখে মুশফিক হু হা করে হেসে উঠল, যেন এরকম হাসির ঘটনা আর এর আগে কখনো সে দেখেনি। তৎক্ষণাৎ হাসতে হাসতে বলা, প্রতিশোধ। তুমি আমার ভালোবাসায় ছিলে না কখনো, ছিলে প্রতিশোধের মোক্ষম হাতিয়ার। তোমার মতো মেয়েকে জাস্ট ব্যবহার করা যায়, বিয়ে নয়। ভুলে যাও আমাদের মধ্যে কখনো কিছু ছিল না। মিথ্যা সম্পর্ক যতটুকু ছিল আমি ততটুকুও মুক্ত করে দিলাম। সত্যি তো এটাই, তোমাকে আমার কোনো কালেই কখনো ভালো লাগেনি। যতটুকু প্রয়োজন ছিল তা হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার তুমি মুক্ত। তাই সকল যোগাযোগ সব কিছু শেষ করে দিলাম। তোমাকে আর আমার দরকার হবে না। আমাকে আর কখনো বিরক্ত করো না। আসছি। কি করে এসব সত্য মেনে নিবে পরশ? কি করে সহ্য করবে মেয়েটা? তার মাথাটা ভো ভো করে ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস ছাড়ার শক্তিটুকু যেন হারিয়ে গেল। যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস, সে মানুষটা কি বলছে আজ? সব মিথ্যে ছিল সব। মানুষটা তার সাথে ছলনা করেছে, অভিনয় করেছে। এইসব মানবে কি করে পরশ? এত নিখুঁত ভালোবাসা কি করে অভিনয় হয়? পরশ দিশেহারা নির্বোধ হয়ে কেবল ঠায় দাঁড়িয়ে রইল। তার দিকে একবার বিজয়ী হাসি দিয়ে হেলে দুলে যাওয়ার জন্য উদ্যত হলো মুশফিক। সেদিকে তাকে পরশ আনমনি বলে উঠল, আমায় ভালোবেসে না জেনেই ভালোবাসা শিখাইছিলে কেন? মুশফিক শুনেও শুনল না সেসব। তার বড় ভালো লাগছে। এবার আসল খেলা হবে। সানাম চৌধুরীর পরিবার তছনছ করে দেওয়ার সময় হয়েছে। সে হাসি খুশি মুখে সিটি বাজাতে বাজাতে দূরে পার্ক করা বাইকের কাছে যাচ্ছে। সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর
বন্ধু তন্ময় চোখের সামনে ভালোবাসা মানুষটাকে চলে যেতে দেখে হুঁশ ফেরে মেয়েটার। তবে তার মাথায় কিচ্ছুটি কাজ করছে না, শুধু এতটুকু বিশ্বাস তার কোথাও কিচ্ছু হয়নি, সব কিছু ঠিকঠাক। ওসব কেবল একটা খারাপ স্বপ্ন। তার মাথায় কিলবিল করছে কিছু ভোঁতা শব্দ, কেউ যেন বারবার অলৌকিকভাবে বলছে। মুশফিক চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তোর সন্তানের বাবা চলে যাচ্ছে। তাকে আটকা পরশ, তাকে আটকা।